আজ মন চেয়েছের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দুপাশে চা বাগানের সারি দেখতে দেখতে আমি পৌঁছে গেছি ডুয়ার্সে। আপনাদের আগের ব্লগেই বলেছিলাম না, ডুয়ার্সই হচ্ছে আমার উত্তরবঙ্গ সফরের এবারের শেষ গন্তব্য। ডুয়ার্সের আশেপাশ এবং গরুমারা ফরেস্ট এটা দেখে আমরা এবারকার মতো ফিরে যাব কলকাতায়। চলুন তবে শেষ গন্তব্যেও আমার সঙ্গে সঙ্গী হন আপনারা। আমরা যাব গরুমারা নেচার কটেজে, মূর্তি নদীর পাশে। আর সেটা যেতে গেলে আমাদের পেরোতে হবে চালসারি রাস্তাটা। ভারী সুন্দর সুন্দর রাস্তা, চালসাও ভারী সুন্দর জায়গা। ভ্রমণ পিপাসু মানুষ মাত্রই চালসার নাম জানেন, কারণ চালসা এখন খুব সুন্দর একটি ডেস্টিনেশন এবং চালসা থেকে আপনি অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন। আমরা এসে গেছি নেচার কটেজে, গরুমারা নেচার কটেজ। মূর্তি নদীর ধারে, খুব সুন্দর ছিমছাম সুন্দর এই কটেজটা। এই কটেজটায় আমরা সবাই একসাথেই ছিলাম। একটাই ঘর নেওয়া হয়েছিল, বেশ বড় ঘর। তাতে আমি, টিনটিন, মা, কাকিমা, বোন সবাই মিলে বেশ মজা করে আনন্দ করেই থেকে গেছিলাম একটা দিন। আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমরা ডুয়ার্সের আশপাশটা দেখতে বেরোবো। কথা মতো আমাদের টোটো দাদা এসে গেছেন। এখন সন্ধে হব হব করছে। এই সন্ধেবেলায় উত্তরবঙ্গের রাস্তা দিয়ে ঘুরতে ভারী ভালো লাগছিল। কাকিমার সাথে আমি ছোটবেলায় এই নর্থ বেঙ্গলে আসতাম, কিন্তু অনেক বছর আর আসা হয়নি। অনেক বছর পর ছেলেকে সঙ্গে নিয়ে এই নর্থ বেঙ্গলে আসতে পেরে আমার ভারী নস্টালজিক লাগছিল। আমি নিজেও তখন কত ছোট ছিলাম আমি যখন এসেছি। আর তারপরে এই খুব একটা কিছু পাল্টায়নি, তবে হ্যাঁ, কিছু জিনিসের তো বদল হয়েছেই। যাই হোক, নতুন পুরনো সব নিয়েই মিলেমিশেই আমাদের চলতে হবে। পুরনোকে সঙ্গী করেই নতুনকেও করতে হবে অভ্যর্থনা। আমরা এখন এসেছি গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। এখানে কুনকি হাতিদের ট্রেনিং দেয়া হয়। জঙ্গলের নানা কাজে এই কুনকি হাতিকে ব্যবহার করা হয়। কেউ যদি গরুমারা ফরেস্ট ঘুরতে চান, জিপ ছাড়া তারা হাতির পিঠে চড়েও ঘুরতে পারেন, এবং সেটা এখান থেকেই করা হয়। কারণ অনেকে জঙ্গলের মধ্যে সেই ফিলটা পাওয়ার জন্য হাতির পিঠে চড়েই ঘোরাটা পছন্দ করেন, জিপের মধ্যে বসে নয়। তাই তাদের জন্য এই কুনকি হাতি একদম আদর্শ। এছাড়াও কুনকি হাতিকে জঙ্গলের নানা রকম কাজে ব্যবহার করা হয়। গরুমারা ন্যাশনাল পার্কে যে সমস্ত পশু পাখি পাওয়া যায় তার একটা বোর্ড এখানে লাগানো আছে। এই সমস্ত ছবিগুলো দেখলে আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারবেন যেখানে ঠিক কি কি পাওয়া যায়। উত্তরবঙ্গে কিন্তু হাতির একটি বিশেষ স্থান আছে। হাতিকে এখানে মহাকাল বলা হয়। এরা হাতিকে যেমন ভয় পায় তেমন ভালোবাসে। হাতি সম্পর্কে নানা রকম গল্প এখানে প্রচলিত আছে। তার কোনোটা সত্যি, কোনোটা বা সত্যি নয়, আর কোনোটা সত্যি মিথ্যে মিশিয়ে বেশ একটা জমকালো গল্প। শুনতে বেশ ভালোই লাগে।
এখানকার জীবনযাত্রার সঙ্গে হাতি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। হাতিকে সন্তুষ্ট রাখতে হাতিকে এখানে পুজোও করা হয়, যাতে হাতি কোনো রকমের ক্ষতি না করে। হাতি এবং মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান এখানে দেখা যায়। মাহুত দাদা হাতিটিকে নিয়ে আসছেন এই দুজন পর্যটকরা গরুমারা ফরেস্টের ভেতরে যাবেন বলে। এই হাতিটার পিঠে চড়েই এরা দুজন যাবেন গরুমারা ফরেস্টের ভেতরে। এলিফ্যান্ট সাফারি বেশ ভালো লাগবে কিন্তু, কি বলুন? টিনটিনের তো এসবেতে উৎসাহের কোনো শেষ নেই। ইচ্ছে ওরও ছিল, কিন্তু এখন সন্ধে হয়ে আসছে, কি করে তাকে ছাড়ি বলুন? তাই ওর ইচ্ছে থাকা সত্ত্বেও কিছুটা নিরাশ ওকে হতে হয়েছে। ঠিক আছে, পরে আবার কোনো সময় দেখা যাবে। এই দুজন পর্যটক হাতির পিঠে করে জঙ্গলে চলে যাওয়ার পর আমরা গেলাম জুটের একটি দোকানে। দোকান না, এটাকে বলা যেতে পারে ওয়ার্কশপ। জুট দিয়ে যে কত রকমের সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় সেইগুলোই দেখার জন্যে আমরা গেলাম এবার। যেরকম তাঁতিরা তাঁত বোনে, ঠিক সেরকমভাবেই দেখুন এখানে জুট বোনা হচ্ছে বা জুট দিয়ে নানা রকম জিনিস তৈরি হচ্ছে। জুটের এখানে পাপোশ পাবেন, আসন পাবেন, রানার পাবেন, এছাড়াও আরো অনেক রকম জিনিস। আমরাও কিছু পাপোশ, আসন, রানার সবগুলোই অল্প অল্প করে কিনেছিলাম। সত্যি বলতে কি, জুট দিয়ে এত সুন্দর কাজ আমি এর আগে দেখিনি, তাই আমার ভারী ভালো লাগলো। এই পাপোশগুলো আমরা কিনেছিলাম। আমি একটা রানারও কিনেছিলাম এখান থেকে, ও যে দাদা প্যাক করে দিচ্ছেন। এরপর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। দুপাশে শুধু চা বাগানের সারি। যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে চায়ের, সমস্ত কোম্পানিরই এখানে কারুর না কারুর ফ্যাক্টরি নেওয়া আছে বা এখানে বাগান কেনা আছে। আমাদের চোখ মুখে যতই ক্লান্তির ছাপ থাকুক না কেন, এনার্জি কিন্তু এখনো কম হয়নি। এই গোধূলি বেলায় সুন্দর ঠান্ডা হাওয়ার মধ্যে উত্তরবঙ্গের এই রাস্তা দিয়ে যেতে ভীষণ ভীষণ ভালো লাগছিল। অনেক ছোটবেলার কথাও মনে পড়ছিল। আবার যে কবে আসবো জানি না। অদ্ভুত একটা ভালো লাগায় ভরেছিলাম। সমস্তটাই পুরোপুরি উপভোগ করে নিতে চাইছিলাম, কোথাও যেন এতটুকু ফাঁক না থেকে যায়। এই ডুয়ার্স কথাটা এলো কোথা থেকে? এই জায়গাটাকে কেন ডুয়ার্স বলে? ডুয়ার্স কথাটা এসেছে ডোর থেকে, DOOR, ডোর। ইংলিশে ডোর মানে দরজা, আবার বাংলাতেও কিন্তু আমরা দরজাকে দোর বলি। তাই এই জায়গাটার নাম ডুয়ার্স এই জন্যই হয়েছে কারণ এখান দিয়ে, এই দরজা দিয়েই আপনি ঢুকে পড়তে পারবেন নর্থ বেঙ্গল। আর শুধু নর্থ বেঙ্গলই নয়, ভুটান, আসাম, এই সব জায়গাগুলোরও কিন্তু এই জায়গা যেখান দিয়ে আপনি ঢুকতে পারবেন সেই অঞ্চলটাই ডুয়ার্স। 18টা পাস আছে যেখান দিয়ে আপনি নর্থ বেঙ্গল, ভুটান, আসাম এই প্রভৃতি জায়গাগুলোতে আপনি ঢুকতে পারেন। সেই জন্যেই এই বিস্তীর্ণ অঞ্চলটির নাম ডুয়ার্স। তিস্তার আশেপাশকে যেমন ডুয়ার্স বলা হয়, তেমনি আসামের নদী ধানসিঁড়ি তার আশপাশটাকেও কিন্তু ডুয়ার্সই বলা হয়। এবং ভুটানকেও তাই। ভুটানের গেটওয়ে বলতে পারেন এই ডুয়ার্সকে। ভুটানে ঢুকতে গেলেও আপনাকে ডুয়ার্স পেরিয়েই ঢুকতে হবে, এই কারণেই এই নাম ডুয়ার্স, ডোর থেকে ডুয়ার্স। কি সুন্দর চা গাছগুলোতে জল দেয়া হচ্ছে না? চা গাছে প্রচুর জল লাগে, অথচ জল যেন দাঁড়াতে না পারে, সেই জন্যেই এরকম করে জল দেওয়ার ব্যবস্থা। যদিও এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু যখন বৃষ্টি হয় না তখন এরকম ভাবে জল দেওয়া হয়। এসব অঞ্চলে খুব ময়ূর দেখা যায়। ওই দেখুন
গাছের একদম মগডালে উঠে বসে আছে। এখন বেশ সন্ধে হয়ে গেছে, তো সূর্য ডুবে গেছে। আর আমার তো মোবাইল ফোন, আমার ক্যামেরা নয়, তাই খুব ভালো ছবি হয়তো ওঠেনি, কিন্তু মোটামুটি ময়ূর বলে বোঝা যাচ্ছে, কি বলুন? আমি শুনেছি ময়ূর এমন জায়গায় বাসা করে সেটা নাকি খুঁজে পাওয়া ভারী মুশকিল। তবে আমাদের টোটো দাদা বললেন এই উঁচু মগডালেও নাকি ময়ূর বাসা করে। যাই হোক, ময়ূর দেখা তো হলো, এখন সূর্যও ডুবে গেছে। তবে দুঃখের বিষয়, আমি এবারের সূর্যাস্ত কিন্তু আমার ক্যামেরা বন্দি করতে পারিনি। আমরা এখন এসেছি চা কিনতে। ডুয়ার্সে আসবো আর চা কিনবো না তা কি হয় বলুন? দার্জিলিং চা বিখ্যাত ঠিকই, কিন্তু ডুয়ার্সের চাও খারাপ নয়। একটি বিখ্যাত চা কোম্পানির চায়ের দোকান এটা। আমরা এখান থেকে কিনবো বাতাবাড়ি চা। বাতাবাড়ি চা, মাকাইবাড়ি চা, এগুলো তো ছোট থেকে শুনে শুনে এবং অবশ্যই খেয়েও অভ্যস্ত। পরদিন সকাল ভোর 5টা আমরা যাব গরুমারা ন্যাশনাল পার্ক। আমি, মা আর টিনটিন। কাকিমা আর বোন যাবে না। আমরা অনলাইনে টিকিট করেই রেখেছিলাম আগে থেকে। 2750 টাকা লেগেছে আমাদের টিকিটে। তাতে আমরা 3জনই যাই আর 5জনই যাই, একই টাকা লাগতো। ওই যে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি এসে গেছে। আমরা এবার রওনা দেব গরুমারা ন্যাশনাল পার্ক। গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই পার্ককে 1895 সাল থেকেই রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে একে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে গণ্য করা হয় 1949 সাল থেকে। গরুমারা ন্যাশনাল পার্ক সব থেকে বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য। একে ন্যাশনাল পার্ক হিসেবে 1992 সালের 31শে জানুয়ারি থেকে একে অ্যানাউন্স করা হয় ন্যাশনাল পার্ক। গরুমারা ন্যাশনাল পার্কের বিস্তৃতি মোটামুটি 80 কিলোমিটারের মধ্যে। টিনটিনকে দেখুন, আপ্রাণ চেষ্টা করছে যদি কোনো অ্যানিম্যাল ওর চোখে পড়ে, কিন্তু সত্যি কথা বলতে কি দুঃখের বিষয়, আমরা কাউকেই সেদিনকে দেখতে পাইনি। আমাদের জাতীয় পাখিকে যাও বা আমরা একটু দেখতে পেলাম, একটু কাছাকাছি যেতে না যেতেই তিনিও বনের মধ্যে ভ্যানিশ হয়ে গেলেন। ফলে কাছ থেকে ছবি আর আমরা তুলতে পারলাম না। এখানে কিন্তু অ্যানিমেল আছে প্রচুর। একশৃঙ্গ গন্ডার তো বললামই, তার সঙ্গে আপনি লেপার্ডও দেখতে পেতে পারেন, আবার বাইসনও পাবেন, আর হাতি তো অবশ্যই। তবে সেদিনকে সবারই বোধহয় মুড খারাপ ছিল, বা আমাদের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল না। আসলে তারা তো কারুর বাধ্যবাধকতায় বন্দী নয়, তারা তাদের ইচ্ছের মালিক, তারা স্বাধীন। কারণ এই পার্ক প্রসারিত হয়েছে নেপাল, ভুটান, আসাম সমস্ত জঙ্গলের মধ্যে দিয়েই। সমস্ত জঙ্গলই একের সঙ্গে একজন যুক্ত, কানেক্টেড। ফলে পশু পাখিরা তাদের বিচরণের ক্ষেত্র অনেকটাই পায়। তারা কখন গরুমারা ন্যাশনাল পার্কে থাকবে বা আসামে পৌঁছে যাবে বা ভুটানে, সেটা একদমই তাদের মর্জি। আর তাদেরকে দেখতে পাওয়া আপনাদের ভাগ্য। কোনো ব্যাপার না, এইবার আমাদের ভাগ্যে তারা ছিল না ঠিকই, কিন্তু এই ন্যাশনাল পার্কের ভেতরে এই ভোর 5টা থেকে 6:30 এই 1.5 ঘন্টা যে আমরা ঘুরলাম, এর অভিজ্ঞতা কিন্তু দুর্ধর্ষ। এই ন্যাশনাল পার্ক মূর্তি নদী আর রায়ডাক নদীর মাঝে অবস্থিত। মানে এই দুই পাশ দিয়ে এই নদী বয়ে গেছে। এবারে মূর্তি নদীতে একদম জল ছিল না, আমি ভালো করে ছবিই তুলতে পারলাম না, সেই জন্য। জলঢাকা রিভারও এর পাশ দিয়ে গেছে। এতগুলো নদী পাশাপাশি থাকায় জঙ্গল এবং জঙ্গলের পশু পাখি তাদের জন্য খুবই ভালো এটা। আর উত্তরবঙ্গের নদী যেহেতু, সেহেতু সারা বছর এই সমস্ত নদীতে জল থাকে, তাই এটা পশু পাখিদের জন্য খুবই ভালো। তাদের কাছে বরদানের থেকে কম নয় কিন্তু। এই ভোরবেলায় এই এত সবুজের সমারোহের মাঝে
সোদামাটির গন্ধ, জঙ্গলের গন্ধ, নাম না জানা কত পাখির ডাক, এই সব মিলিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমরা। আর টিনটিন যেহেতু ভীষণভাবে অরণ্যপ্রেমী, আপনাদের আগেও বলেছি, আর সেভাবে দেখতে গেলে ওর এটা প্রথম কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে ওর এভাবে যাওয়া। এর আগে অবশ্য আমরা বানারঘাটটাতে স্যাংচুয়ারির মধ্যে গেছি, কিন্তু সেটা খোলা জিপে ছিল না, সেটা আমরা একটা বাসের ভেতর ছিলাম। তাই এই অভিজ্ঞতা আমাদের কাছে একটা পরম পাওয়া। এই অঞ্চলটিকে তরাইও বলা যেতে পারে। যেমন এটা ডুয়ার্সের অংশ বা ডুয়ার্স বলা যায়, তেমন এটাকে তরাইও বলা যায়। আমাদের গাইড দাদা ছিলেন, তার খুব ইচ্ছে ছিল আমরা একটু বাইসন দেখি, তাই তিনি আমাদের এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন যেখানে বাইসনরা কচি কচি ঘাস খেতে প্রায় সব সময় আসে। কিন্তু সত্যিই সেদিন আমাদের দুর্ভাগ্য ছিল, আমরা কোনো বাইসন দেখতে পাইনি। টিনটিনের একটু মন খারাপ হলেও ও কিন্তু খুব স্পোর্টিংলি ব্যাপারটা নিল। আসলে ও পশু পাখিকে এতটাই ভালোবাসে, ও তাদের মুড বোঝে, তাদের ভালো লাগা না লাগা বোঝে। ফলে ও বললো এটা কোনো ব্যাপারই না, আমি যে এখানে এলাম, এভাবে ঘুরলাম, দেখলাম, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। কোনো না কোনো সময় পশু পাখি, অ্যানিমেল আমরা দেখেই নেব। এখানে বাঘ দেখতে পাওয়া যায় না, তবে লেপার্ড আছে। আর খুব রেয়ার হয়তো আপনি রয়্যাল বেঙ্গল দেখতে পারেন, তবে এটা রয়্যাল বেঙ্গলের বিচরণ ক্ষেত্র নয়, লেপার্ডের বিচরণ ক্ষেত্র বলা যেতে পারে। এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথ ধরব। 1.5 ঘন্টার এই সফর সত্যি অসাধারণ। আর আমিও এই ভিডিওটা শেষ করব এবার। আমার উত্তরবঙ্গ ভ্রমণের সমস্ত ভিডিওগুলোই আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিয়েছি। কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরবো অন্য কোনো জায়গার, অন্য কোনো অজানা অদেখা জায়গা নিয়ে। আমার খুব ইচ্ছে এবার আপনাদের নিয়ে যাই কোঙ্কন। আমি যেহেতু মহারাষ্ট্রের বাসিন্দা, সেহেতু কোঙ্কন আমার খুব কাছেই। ততক্ষণ খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে থাকবেন। আমি সবসময় আপনাদের মনের সুস্থতা কামনা করি। তাহলে আমি খুব তাড়াতাড়ি ফিরবো কোঙ্কনের ভিডিও নিয়ে। আজকে তাহলে আসি, কারণ বিকেল 5:30টার মধ্যে আমাদের আবার রেডি হয়ে যেতে হবে মালবাজার। মালবাজার থেকেই 5:30টায় আমাদের কলকাতা ফেরার ট্রেন কাঞ্চনকন্যা। এবারের মতো উত্তরবঙ্গকে বিদায়, টাটা। সবাই খুব ভালো থাকবেন। এলাম তাহলে।